পথে তার সাথে ওই মহল্লারই আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিমের দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম রাদিয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি আব্দুর রহিম ভাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ রাদিয়া, অনেকদিন থেকে তোমাকে একটা কথা বলবো বলবো বলে আর বলাই হয়নি। আমার তো বিয়ের বয়স হয়ে গেছে, আর বাবা মাও বিয়ের জন্য পাত্রী দেখছে, কিন্তু আমার যে পাত্রীকেই পছন্দ হচ্ছে সেই পাত্রী কারো না কারো সাথে রিলেশনে জড়িয়ে আছে। একমাত্র আমার এই মহল্লায় তোমাকে একটু ব্যতিক্রমী মনে হয়েছে। তুমি ঘর থেকে তেমন একটা বের হও না, আবার চুপচাপ থাকো, কারোর সাথে তেমন একটা কথাও বলো না। তুমি একজন পরহেজগার মেয়ে, নিয়মিত নামাজ পড়ো। তোমার যদি সম্মতি থাকে আমি তোমাকেই বিয়ে করতে চাই রাদিয়া। কি বলছেন কি আব্দুর রহিম ভাই? আপনার কি মাথা ঠিক আছে? আমার মতো একটা কুৎসিত মেয়েকে আপনি বিয়ে করবেন? কোনোদিনই করবেন না ভাই। এটা আপনার ক্ষণিকের মোহ মাত্র। সেই মোহ কেটে গেলে পরে আবার আমাকে ছুঁড়ে ফেলে দিবেন। আর তাছাড়াও কত বছর থেকে আমি বাবার ঘাড়ে পড়ে আছি, আজ পর্যন্ত কেউ আমাকে বিয়ের প্রস্তাব দেয়নি। এজন্য আমি নিজে থেকে ফেসবুকে একটা ছেলের সাথে রিলেশন করেছি। ছেলেটা খুব ভালো, ও আমাকে কথা দিয়েছে ও আমাকে বিয়ে করবে। শুধু ওর ব্যবসাটা দাঁড়িয়ে যাওয়ার অপেক্ষায় আছে। ওর ব্যবসাটা দাঁড়িয়ে গেলেই ও আমাকে বিয়ে করে ওর বাড়িতে নিয়ে যাবে। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে রাদিয়া, কোনো সমস্যা নেই। আমি ভেবেছিলাম তোমার বাবা মা হয়তো তোমার বিয়ের জন্য পাত্র খুঁজছে, তাই কথাটা তোমাকে বললাম। আমি চেয়েছিলাম তোমার সম্মতি নিয়েই তোমাকে বিয়ে করতে। তবে তুমি যেহেতু ফেসবুকে প্রেম করছো, তোমাকে একটু সাবধান করে দিচ্ছি। ফেসবুক কিন্তু প্রতারণার ফাঁদ। ফেসবুকের অধিকাংশ প্রেম কিন্তু ফেক হয় রাদিয়া। তুমি একটু ছেলেটা সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিও, তা না হলে তোমার আবার ক্ষতি হয়ে যেতে পারে। না আব্দুর রহিম ভাই, রিয়াদ এরকম ছেলেই নয়। ও খুব ভালো ছেলে আর আমাকে খুব ভালোবাসে, সবসময় আমার খোঁজ খবর নেয়। আমার বিশ্বাস আছে ও আমাকে কখনোই ঠকাবে না, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে রাদিয়া, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথা বলে আব্দুর রহিম সেখান থেকে চলে গেল। আব্দুর রহিম চলে যাওয়ার পর রাদিয়াও সেখান থেকে চলে গেল। মারে, এসেছিস? রিয়াদকে টাকা দিয়েছিস? হ্যাঁ মা, ব্যাংকে গিয়ে ওকে টাকাটা দিয়ে আসলাম। ওর ব্যবসাটা গুছিয়ে উঠলেই ও আমাকে বিয়ে করে ওর বাড়িতে নিয়ে যাবে মা। আর মা, রিয়াদ আমাকে বলেছে ও টাকাটা একবারে নেবে না, ওর ব্যবসার অবস্থা একটু ভালো হলেই ও টাকাটা আমাকে ফেরত দিয়ে দেবে। সে কথা আমি বলছি না রে মা, টাকা ফেরত দিতে হবে কেন? তুই তো আমাদের একমাত্র মেয়ে। আমরা তো দিনরাত শুধু তোর কথাই চিন্তা করি। তোর বিয়ে যা দিতে পারলে আমরাই তো সব থেকে বেশি খুশি হব রে মা। যা মা, এখন হাত মুখ ধুয়ে আয়, তোকে আমি খাবার বেড়ে দিচ্ছি। এরপর রাদিয়া হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে শুরু করলো। খাবার খাওয়া শেষ করে রাদিয়া তার নিজের ঘরে চলে গেল আর ফোনটা হাতে নিয়ে রিয়াদকে মেসেজ করলো। কিন্তু রিয়াদ রাদিয়ার সেই মেসেজ সিন করলো না। রাদিয়া ভেবেছিল রিয়াদ হয়তোবা ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়েছে, এজন্যই তার মেসেজের কোনো রিপ্লাই দিতে পারছে না। এভাবেই আরো 2 থেকে 3 দিন কেটে গেল। একদিন রাদিয়া ফেসবুকে দেখলো রিয়াদ তাকে ব্লক দিয়ে দিয়েছে। এটা দেখে তো রাদিয়া কাঁদতে শুরু করলো। কি রে, কি হয়েছে মা? রাদিয়া, কাঁদছিস কেন? মা, রিয়াদ আমার সাথে প্রতারণা করেছে। ও আমাকে একটুও ভালোবাসেনি, ভালোবেসেছে আমার টাকাকে। তাই এখন আর আমার মেসেজ সিন করছে না, আজ আবার আমাকে ফেসবুক থেকে ব্লকই করে দিয়েছে। কি বলিস রে মা? আমি জানতাম এমন কিছু একটা হবে। এর আগে আমি অনেকবার তোকে নিষেধ করতে চেয়েছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিসনি। টাকাটা নিয়ে যাওয়ার সময় তোকে বারবার আমি বলেছিলাম। দেখলি এখন কি হয়ে গেল? তোর মতো একটা কুৎসিত মেয়েকে জন্ম দেওয়াটাই আমার ভুল হয়ে গেছে। জন্মদাতা মায়ের মুখে এমন কথা শুনে রাদিয়ার ভীষণ রাগ হলো। সে এক দৌড়ে বাড়ি থেকে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, শিখেছিস তো শুধু ওইটাই, কিছু হলেই বাড়ি থেকে চলে যাওয়া। তবে আমিও তো জানি একটু পর আবার এ বাড়িতেই ফিরে আসবি। এমন কুৎসিত চেহারার মেয়েকে কেউ আশ্রয় দিবে না। এদিকে রাদিয়া এক দৌড়ে নদীর পাড়ে চলে গিয়েছে। আর নদীর পাড়ে গিয়ে রাদিয়া বলল, আমার এই জীবন আমি আর রাখবো না। আমি মানুষের অনেক অকথা সহ্য করেছি, যে যা পেয়েছে তাই বলে আমাকে অপমান করেছে, আমার সাথে প্রতারণা করেছে, অপদস্থ করেছে। আজ আমার নিজের মাও আমাকে অপমান করলো। আমার আসলে এই দুনিয়াতে জন্ম নেওয়াটাই ভুল হয়ে গেছে। আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না, আমি আর থাকবো না এই দুনিয়াতে। এই কথা বলে রাদিয়া যেই না নদীতে ঝাঁপ দিতে গেল, অমনি পেছন থেকে আব্দুর রহিম রাদিয়ার হাতটা টেনে ধরলো। কি হয়েছে রাদিয়া, তুমি নদীতে লাফ দিচ্ছিলে কেন? তুমি কি আত্মহত্যা করতে চেয়েছিলে? তুমি কি জানো না আত্মহত্যা করা মহাপাপ, আর আত্মহত্যাকারীর কোনো ক্ষমা নেই। মৃত্যুর পরে তাকে কবরে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আমাকে ছেড়ে দিন আব্দুর রহিম ভাই,
আমাকে আত্মহত্যা করতে দিন। এই পৃথিবীতে বেঁচে থেকে আমার কি হবে? আপনি ঠিকই বলেছিলেন, রিয়াদ একটা চিটার ছেলে। ও আমার টাকাকে ভালোবেসেছিল, আমার থেকে টাকা নেওয়া হয়ে গেছে, এখন আমার ফেসবুক আইডি ব্লক করে দিয়েছে। আজকে আবার আমার মাও আমাকে কত অপমান করেছে। আমি আর এ জীবন রাখবো না, ছাড়ুন আমাকে। কে বলেছে রাদিয়া তোমার সবকিছু শেষ হয়ে গেছে? আমি আছি না? আমি তো একদিন নিজে থেকেই তোমাকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি খুবই ভালো মেয়ে। যা কিছু তোমার সাথে হয়েছে রাদিয়া, তুমি সবকিছু ভুলে যাও। তুমি রাজি থাকলে আমি তোমাকেই বিয়ে করব ইনশাল্লাহ। না না, আপনি শুধু আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসব কথা বলছেন। পরে আপনিও আমার সাথে চিট করবেন। তার চেয়ে আপনি আমাকে ছেড়ে দিন আব্দুর রহিম ভাই, আমাকে মুক্তি দিন। কি বলছো রাদিয়া? তুমি মরতে চাও কেন? শুধুমাত্র এই কুৎসিত চেহারার জন্য? তোমার এই কুৎসিত চেহারা আর থাকবে না। তুমি চাইলে এই অবস্থাতেই আমি তোমাকে বিয়ে করতে পারি, এতে আমার কোনো আপত্তি নেই। তাছাড়াও এর একটা সমাধান আমার কাছে আছে। তুমি তো জানো রাদিয়া, আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম। বিদেশ থেকে খুব দামি একটা ক্রিম আমি এনেছি। আমি তোমাকে সেই বিদেশি ক্রিমটা দিব। তুমি কয়েকদিন ওই ক্রিমটা মাখলে দেখবে তোমার চেহারা খুব সুন্দর হয়ে গেছে। যাও এখন রাদিয়া, তুমি তোমার বাড়িতে চলে যাও। আমি একটু পরে ক্রিমটা পাঠানোর ব্যবস্থা করছি। এরপর আব্দুর রহিমের কথায় রাদিয়া বাড়িতে ফিরে গেল। তারপর আব্দুর রহিম তার বিদেশ থেকে আনা ক্রিমটি রাদিয়াকে মাখতে দিল। ক্রিম মেখে রাদিয়ার মুখের সমস্ত দাগ চলে গেল। এখন আর তার খুশি দেখে কে? তারপর কয়েকদিনের ভেতরেই আব্দুর রহিমের সাথে রাদিয়ার ধুমধাম করে বিয়ে হয়ে গেল। রাদিয়া এখন আল্লাহ তাআলার রহমতে তার স্বামী আব্দুর রহিমের সাথে সুখে সংসার করতে লাগলো। তো ছোট্ট বন্ধুরা, বুঝলে তো, আমাদের এই দুনিয়াতে ছোটখাটো অনেক সমস্যাই হবে। তার জন্য কি আমাদেরকে আত্মহত্যা করতে হবে? আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে। আমরা সব সময় চেষ্টা করব সেই সমস্যার সমাধান খুঁজে বের করতে। তুচ্ছ কোনো বিষয় নিয়ে আমরা কখনোই আত্মহত্যা করতে যাব না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রসুলপুর মহল্লায় হালিমা নামের এক বিধবা মহিলা তার একমাত্র মেয়ে জান্নাতুলকে নিয়ে বাস করত। হালিমার স্বামী রহিম মিয়া একজন রিকশা চালক ছিলেন। তিনি রিকশা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন। তারপর থেকে হালিমা তার একমাত্র মেয়ে জান্নাতুলকে নিয়ে বাদাম বিক্রি করে তার সংসার চালায়। মা, সেই সকাল থেকে বাদাম লইয়া আমরা এখানে বইসা রইছি, এখন পর্যন্ত একটা কাস্টমারও তো আইলো না। এমন কইরা কি হইব মা, কত? হ্যাঁ রে মা, কিন্তু এই ছাড়া আর কোনো উপায় নাই রে মা। অন্য ব্যবসা যে শুরু করুম তার জন্য অনেক টাকা পুঁজি দরকার। ওর অত টাকা আমার কাছে নাই রে মা। এই শীতের দিনে তো বাদাম বিক্রি হইতেছে না। অন সংসারটা কি কইরাছে চালামু সেটা লইয়াই খুব চিন্তার মধ্যে আসছি রে মা। মা, আমি কইতাছি কি, অহন আমাকে এই ব্যবসাটা পরিবর্তন করা লাগবো। অহন তো শীতকাল, শীতকালে বাদাম বিক্রি করলে হইব না। শীতকালে সবাই গরম গরম জিনিস খাইতে বেশি পছন্দ করে। আমাকেও তেমন কোনো একটা ব্যবসায় আরম্ভ করতে হইব মা। কিন্তু মা জান্নাতুল, তেমন কি ব্যবসা আরম্ভ করা যায়? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। তোর মাথায় তো মা অনেক বুদ্ধি, তুই একটা বুদ্ধি বাই কর মা। কম টাকার মধ্যে ভালো একটা ব্যবসা শুরু করতে হইব। আচ্ছা, ঠিক আছে মা। সেদিন আর হালিমা বেগম কোনো বাদাম বিক্রি করতে পারল না। পরের দিন ছিল রবিবার। মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু সেদিন তার মনটা ভীষণ খারাপ ছিল। পথের মধ্যে জান্নাতুলের সাথে ফাতেমার দেখা হয়ে গেল। কি হয়েছে জান্নাতুল, তোমার মন খারাপ কেন? আমাদেরকে বলতে পারো, আমরা অবশ্যই চেষ্টা করব তোমাকে সাহায্য করার জন্য, ইনশাল্লাহ। ফাতেমা, তুমি তো জানোই আমার বাজান বাইসা নাই। আমার মায়ে খুব কষ্ট কইরা আমাগো সংসারটা চালায়। রোজ রাস্তার ধারে হ্যাঁ বাদাম বিক্রি করে, কিন্তু আজ কয়দিন যাবৎ একদমই বাদামের বিক্রি হইতাছে না। তাই কাল থেকে আমাগো ঘরে খাওয়ানো নাই। এই জন্যই মনটা আমার খুব খারাপ ফাতেমা। হায় আল্লাহ, এ তুমি কি বলছো জান্নাতুল? কাল থেকে তুমি না খেয়ে আছো? এটা কোনো কথা? তুমি তো একবার আমাদের বাড়িতেও আসতে পারতে, বলো। আসলে হয়েছে কি ফাতেমা, কারো কাছে হাত পাততে আমাকে খুব খারাপ লাগে। আমরা চাই রোজগার কইরা খাইতে, হাত পাইতা নয়। এটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ জান্নাতুল। আমাদের নবীরও শিক্ষা সেটা, হাত পেতে কারো কাছে কিছু না চাওয়া। শরীরে যতক্ষণ শক্তি আছে কাজকর্ম করে খাওয়া। এখন তো শীতকাল,
এই সময় তো বাদামের ব্যবসা চলবে না। জান্নাতুল, তোমাদের এখন অন্য ব্যবসার চিন্তা করতে হবে। হ্যাঁ ফাতেমা, আমিও আমার মায়েরে এ কথাই কইছি, কিন্তু অন্য ব্যবসা যে শুরু করব তার জন্য তো অনেক টাকার প্রয়োজন। আমাগো কাছে তো অত টাকা নাই ফাতেমা। চিন্তা করো না জান্নাতুল, টাকার ব্যবস্থা হয়ে যাবে। আমি তোমাদের ব্যবসায় টাকা জোগাড় করব ইনশাল্লাহ। আমাকে শুধু একটু সময় দাও তুমি। কি কইতাছো ফাতেমা, তুমি টাকা কই পাইবা? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না জান্নাতুল, তুমি শুধু আমার আর আল্লাহ তাআলার উপর একটু ভরসা রাখো। এখন চলো সবাই, মাদ্রাসায় আমাদের দেরি হয়ে যাচ্ছে। এরপর ফাতেমা, মাইসা, মালিহা, জান্নাতুল ওরা সবাই মিলে মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসা থেকে ফিরে এসে খেলার মাঠে বিকেলবেলা ফাতেমা তার সকল বান্ধবীদেরকে ডাকলো আর তাদেরকে বলল, শোনো বান্ধবীরা, বিপদে আপদে একজনের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এটাই ইসলামের শিক্ষা। আজকে আমি তোমাদের একটা কথা বলবো। তোমরা সবাই জানো আমাদের একজন গরিব বান্ধবী আছে। ওর বাবা মারা গেছেন, তারপর থেকে ওর মা হালিমা আন্টি বাদাম বিক্রি করে